পাঠিয়ে দিস। আমি প্রথমে একটা উইন্ডো শেয়ার করছি। আমি এটা কালকে রাত্রে একটু করে যাই, ছোট্ট প্রোগ্রাম করে রেখেছিলাম। এটা দিয়ে আমরা শুরু করব। এইটা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই এটা? এখানে হ্যাঁ, আমরা উপরের লাইনটা লেখা আছে টু ইনপুট। ওটা ভুল লিখেছি, অ্যান্ড করেছি, এ হবে ওটা। ইন্টিজার লিস্ট হয়তো আমি লিখতে গেছিলাম, যেটা হয়েছে টু ইনপুট এ লিস্ট অ্যান্ড টু ফাইন্ড দ্য সাম অ্যান্ড মিন অফ দেম। মানে আমি কতগুলো নাম্বার দেবো, সেই নাম্বারটা কিবোর্ড দিয়ে যাবে, আর সেই সঙ্গে ওদের নামটা বার করতে হবে, মিনটা বার করতে হবে। আমরা প্রথমে যেটা শিখবো সেটা শক্ত করে শিখবো, একটু ঠান্ডা মানে সোজা করে নেবো। কিন্তু এরপরে তো ওটা দেখতে পাবো যে থার্ড সেম থার্ড সেমে উঠে সাম করাটা কোনো ব্যাপার না, সাম করাটা ডাইরেক্ট সাম বলি সাম হয়ে যায়। আচ্ছা, প্রথম লাইনটা দেখা যাক। n ইকুয়ালস টু int ইনপুট ডেটা সাইজ। এখন int মানে n মানে হচ্ছে আমাকে ইনপুট করতে হবে কিবোর্ড দিয়ে এমন একটা নাম্বার যেটা ইন্টিজার। এবার কি ইনপুট করব সেটা আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে ডেটা সাইজ। ডেটা সাইজ মানে কি, যে আমার যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলটার মধ্যে কটা নাম্বার আছে, কটা নাম্বারে সাম করতে হবে, কটা নাম্বারে অ্যাভারেজ করতে হবে। তো যা আমি দেবো সেই রকমই হবে আর কি। যেমন আমি নিচে একটা আমি ট্রায়াল রান করিয়েছিলাম, সেখানে আমি ডেটা সাইজ 5 দিয়েছিলাম। তো আমি এটা যখন চালিয়েছিলাম তখন 5 ইনপুট করেছিলাম। তারপরেতে একটা আছে এনিউএম ইকুয়ালস টু একটা স্কোয়ার ব্র্যাকেট ওপেন ক্লোজ আছে, মাঝখানে কিছু নেই। এটাকে বলে ইনিশিয়ালাইজেশন। আমি এটা দিয়ে কি করলাম না, এনিউএম হচ্ছে একটা কোনো ভ্যারিয়েবল, কিন্তু কম্পিউটারের কোনো আইডিয়াই নেই এটা কোন ভ্যারিয়েবল, এটা ইন্টিজার না ফ্লোট না কি। তো সেই জন্যে ওকে একটা আমি এমটি একটা লিস্ট দেখিয়ে দিলাম। তার মানে কি, ও বুঝে গেল যে এনিউএমটা হবে হচ্ছে একটা লিস্ট, কিন্তু সেই লিস্টটা ইন্টিজার না ফ্লোট কি হবে সে এখনো জানে না। ওখানে যদি আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম তাহলে ও বুঝতো যে এনিউএমটা হচ্ছে একটা টাপল। আর এখানে আমি যেহেতু স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি, কাজেই ও ধরে নেবে এটা হচ্ছে একটা লিস্ট। মনে রাখতে হবে লিস্টটা হচ্ছে কিছুটা ম্যাট্রিক্সের মতো, একটা যদি রো ম্যাট্রিক্স হয়, এটা সেই রকম আর কি, সেই রোলটা এখানে প্লে করবে আর কি। আচ্ছা, তারপরের লাইনটা এটা একটা নতুন জিনিস, এটা আজকে শেখাচ্ছি। এটাকে বলে ফর লুপ। লুপ কথাটার মানে কি, যে কতগুলো লাইন সেটা বারবার বারবার করে ওটা ঘটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা কন্ডিশন মিট করবে। সেই কন্ডিশনটা মিট করলেই ও বেরিয়ে চলে যাবে। দু রকমের লুপ হয়, একটা ফর লুপ হয়, একটা হোয়াইল লুপ হয়। ফর হোয়াইল যার যেটা সুবিধে সে সেটা করে। হোয়াইল লুপ কোনো কোনো জায়গায় খুব ইজি হয়, কোনো কোনো জায়গায় ফর লুপ দিয়ে ইজি হয়। তো সেগুলো আসলে প্র্যাকটিস করতে করতে ওগুলো আইডিয়া হবে কোথায় ফর লুপ ইউজ করবো, কোথায় হোয়াইল লুপ ইউজ করবো। তো এখানে শেখানো হচ্ছে যেটা ফর লুপ। আচ্ছা, ফরের পরে লেখা আছে আই। এই যে আই, এটা হচ্ছে একটা ইন্ডেক্স। যদি কিছু না বলা থাকে তাহলে আমরা ধরে নেব
আই এর ভ্যালু 0 থেকে স্টার্ট করবে, তারপর প্রথমবার লুপে যখন ঢুকবে আই এর ভ্যালু নেবে 0, তারপরের বার যখন লুপে ঢুকবে আই এর ভ্যালু হবে 1, তারপরের বার 2, এরকম করে বেড়ে যাবে। কতদূর পর্যন্ত যাবে না ইন রেঞ্জ আছে n, n মানে হচ্ছে ডেটা সাইজ, যতগুলো ডেটা আমি দিয়েছি, কিন্তু ও নেবে হচ্ছে n-1 পর্যন্ত। যেই n-1 আই এর ভ্যালু হয়ে যাবে তারপরে আর লুপেও ঢুকবে না, লুপ থেকে বেরিয়ে যাবে। এবার লুপ কতটা অবধি আছে, ওই যে একটা ইন্ডেনশন করা আছে num ডট অ্যাপেন্ড ব্র্যাকেটের মধ্যে n1, এই পর্যন্ত লুপ হচ্ছে। তার মানে আমি যখন i0 ধরছি তখন ও নেমে লেখা আছে s ইকুয়ালস টু কোটের মধ্যে এন্টার দা, একটু অন্ধকারে পড়েছি, আমার চোখও ভালো নেই, এর বদলে আর ভেবেছি এন্টার দা পার্সেন্ট ডি টার্ম, হ্যাঁ, তারপর ডট ডট দিয়ে কোড শেষ, তারপর একটা পার্সেন্ট দিয়ে i+1 আছে ব্র্যাকেটের মধ্যে। এই লাইনটার মানে বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি যে প্রথমবার যখন লুপে ঢুকবে তখন আমার কাছে i এর ভ্যালু আছে 0। এবার এস কথাটার মানে ওই যে কোটের মধ্যে লেখা আছে যেটা, তার মানে হচ্ছে ওটা একটা স্ট্রিং। স্ট্রিং কথাটার মানে কি, যে ওটা একটা লাইন হতে পারে, ওটা কিছু নাম্বার হতে পারে, কিন্তু সেই নাম্বারগুলো দিয়ে যোগ বিয়োগ করতে পারবো না। এমন কোন নাম্বারের কথা মনে আছে যেটা যোগ বিয়োগ করা যায় না? খুব কমন এক্সাম্পল হচ্ছে রোল নাম্বার। আমরা কখনো ফার্স্ট বয় আর লাস্ট বয় টোটাল নাম্বার যোগ করে অ্যাভারেজ করি না, পরে যে রোল নাম্বারটা পাবো সেটা হচ্ছে মাঝামাঝি, এরকম কোনো মানে হয় না। আর যে রোল নাম্বার যেমন যোগ করি না, কারণ রোল নাম্বারটা অ্যাকচুয়ালি আলফাবেটের মতোই কাজ করে, এবিসিডির মতো কাজ করে। সেরকম করে বাড়ির নম্বর যেটা, সেটাও এবিসিডির মতো কাজ করে। তো এইভাবে আলফা নিউমারিক একটা, হ্যাঁ, সিকিউরিটি কি, ওই যে পাসওয়ার্ড, এগুলো সবই হচ্ছে আমাদের একটা স্ট্রিং। তো এসটা হচ্ছে স্ট্রিং। কি করে স্ট্রিং বুঝলাম না, এস ইকুয়ালস টু যদি আমি 1 লিখতাম তাহলে পাইথন বুঝে নিত এস হচ্ছে ইন্টিজার। এস ইকুয়ালস টু যদি আমি 1.2 লিখতাম তাহলে পাইথন বুঝে নিত এস হচ্ছে একটা ফ্লোট। যদি আমি এস ইকুয়ালস টু একটা লিস্ট দিতাম থার্ড ব্র্যাকেটের মধ্যে 1,2,3, পাইথন বুঝে নিত এটা হচ্ছে একটা ইন্টিজার লিস্ট। হ্যাঁ, সেরকম করে যদি একটা কোটের মধ্যে কিছু ও পায় এস এর এস ইকুয়ালস টু, তাহলে ও ধরেই নেবে যে এসটা হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে যখন আমি যা বলবো সেখানেই ও লিখে দেবে, রাখবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এস একটা স্ট্রিং ডিফাইন করছি, সেটা হচ্ছে এন্টার দা, তারপরে একটা দেখ পার্সেন্ট ডি লেখা আছে। এই পার্সেন্ট ডি কথাটার মানে হচ্ছে ওখানে একটা নাম্বার হবে, ডি ফর ইন্টিজার, তার মানে ওখানে একটা ইন্টিজার নাম্বার ওখানে বসবে, টার্ম, তারপর ডট ডট, এইটা হচ্ছে আমার স্ট্রিং। তাহলে স্ট্রিং এ কি হলো, স্ট্রিং এর মধ্যে এসে যেটা স্টোর রইলো সেটা হচ্ছে এন্টার দা, তারপরে হচ্ছে একটা নাম্বার বসবে, সেই নাম্বারটা এখনো কি জানি না, টার্ম, তারপর ডট ডট। এবার হচ্ছে যে ওই পার্সেন্ট দিতে কি নাম্বার বসবে সেটা ওই জন্য পরে লিখে দেওয়া আছে, দেখ ওখানে আছে পার্সেন্ট ব্র্যাকেটের মধ্যে i+1, ওটা কোটের বাইরে লেখা আছে। তার মানে ওই পার্সেন্ট ডি এর জায়গায় ওখানে i+1 এর ভ্যালুটা ওখানে লিখতে হবে। আই এর ভ্যালু কত ঢুকেছে, আমি প্রথমবারই বলেছি 0 ঢুকেছে, কাজেই ওখানে যখন কম্পিউটারে দেখতে পাবি সেটাই দেখবি লেখা আছে এন্টার দ্য 1 টার্ম। আমি i+1 কেন লিখেছি না, আমরা সাধারণত ফার্স্ট টার্মটাকে 1 নম্বর বলি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এরকম করে বলি, কখনো 0 টার্ম বলি না, 0 টার্ম, 1 টার্ম এরকম বলি না। 2 টার্ম মানে কত নম্বর, 3 নম্বর, হ্যাঁ, কারণ 0 থেকে স্টার্ট হয়েছে, এরকম তো আমরা করি না। ওই জন্য ওই সুবিধাটা পাওয়ার জন্য আমি ওখানে i+1 লিখে দিয়েছি, যে ফার্স্ট টার্মটা ওখানে বসবে, কিন্তু ও কম্পিউটার জানবে এটা i=0তে, লিস্টের 0 পজিশনে ওটাকে বসাতে হবে। কিন্তু আমি চোখে দেখছি ওটা লেখা আছে
ওয়ান টার্ম, মানে ফার্স্ট টার্মটা আমাকে বসাতে হবে। ওই যে তারপরে লাইনটা আছে n1 ইকুয়ালস টু ফ্লোট ইনপুট ব্র্যাকেটের মধ্যে এস। তার মানে কি, আমাকে ওই স্ট্রিংটাকে দেখতে পাবো আমি। দেখ নিচে আমি যেটা লিখেই দিয়েছি, ডেটা সাইজের পরে লেখা আছে এন্টার দ্য ওয়ান টার্ম। তা ওয়ান টার্ম যখন হলো, আমি সেখানে বসিয়ে দিয়েছি 5.213। তারপরে লাইনটা হচ্ছে নাম ডট অ্যাপেন্ড n1। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অ্যাপেন্ড কথাটার মানে যোগ কর। কোথায় যোগ করবে? লিস্টে যোগ করবে। আমার এখানে এনইউএম এ কি আছে? ব্ল্যাঙ্ক আছে, একটা ব্ল্যাঙ্ক লিস্ট আছে। তাহলে সেখানে যদি আমি এনইউএম মানে এনইউএম এর মধ্যে অ্যাপেন্ড করতে হবে, কি অ্যাপেন্ড করব না n1। n1টাই কোথায় পাবো না, এক্ষুনি আমি তো কিবোর্ড থেকে পেয়েছি, ওপরের লাইনে n1 পেয়েছি। তাহলে ওই n1টাকে আমি এনইউএম এর যে ব্র্যাকেটটা আছে, যে লিস্টটা আছে সেখানে ঢুকে গেল, প্রথম টার্মটা ঢুকে গেল। এরপর ইন্ডেনশন শেষ, মানে আমি আর যাব না, আমি আবার ওপরের লাইনে ফিরে যাব, যেখানে আই এর ভ্যালু হয়ে গেল 1। এবার যখন আমি n1 নেব, তখন ওখানে কি লেখা আসবে? দেখ তার নিচে এন্টার দ্য টু টার্ম। তো আমি কিবোর্ড থেকে দিয়েছি 6.0123। তো ও নাম ডট অ্যাপেন্ড n1 করে লিস্টের মধ্যে আগে ছিল 5.213 ছিল, এখন সেকেন্ড টার্মটা চলে এলো 6.0123। তারপরেতে আমি ডাটা সাইজ 5 বলেছিলাম, তার মানে 2 নম্বর হয়ে আসবে। 2 নম্বর হয়ে এসে হলে এটা 3 নম্বর টার্মে যেটা লেখা আছে 4.24টা ইনপুট করা হয়েছে। হ্যাঁ, তারপরেতে 4 নম্বর আসবে, এসে ও বেরিয়ে যাবে। তো এই 5টা ডেটা আমি দিয়েছিলাম। এইবার সামটা কি করা হচ্ছে? ফর আই ইন রেঞ্জ এন, তার মানে হচ্ছে সেই আগের মতোই ব্যাপার। আমি আবার একটা ফর লুপ চালাচ্ছি, যে ফর লুপে আই এর ভ্যালু 0 ধরে শুরু হচ্ছে, তারপর ক্রমশ 1 2 3 4 করে বেড়ে 4 অবধি যাবে, কারণ আমার ডেটা সাইজ হচ্ছে 5। কাজেই n-1 অবধি ও এই লুপটাকে রান করাবে। এবার নিচে একটা অদ্ভুত কথা লেখা আছে, সাম প্লাস ইকুয়ালস টু এনইউএম আই। এইটা একটা অ্যাব্রিভিয়েশন, এটা কম্পিউটারে একটা অ্যাব্রিভিয়েশন। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস এনইউএম আই। এটা মনে রাখতে হবে। সাম প্লাস ইকুয়ালস টু এনইউএম আই মানে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস এনইউএম আই। এই এত বড় কথাটা না লিখে এটা ছোট করে লেখা হলো। আচ্ছা, এবার মানে কি আছে? ওপরে সামের প্রথম ভ্যালু কত? 0.0। এইটা যদি না দেওয়া থাকে তাহলে ও নেবেই না, কারণ ইনিশিয়াল ভ্যালুটা ওকে আগে থেকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তা না হলে কি হয়, কম্পিউটারে যখন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেখানে একটা গার্বেজ ভ্যালু নিয়ে নেয়। গার্বেজ ভ্যালু কতটার মানে কি? এনিথিং। তুই গড়িয়াহাট থেকে যদি একটা মানি ব্যাগ কিনিস, তাহলে দেখবি মানি ব্যাগটা বেশ খোলা খোলা লাগছে। তা তুই খুব আনন্দ করে বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখলি যে কত টাকা আছে, খুলে দেখবি ওখানে কাগজ টাগজ পড়া আছে, খবর কাগজ পড়া আছে। তো এখানেও তাই। এখানে যখনই আমি সাম এটাকে ডিক্লেয়ার করেছি, তখনই ওখানে 0.0 দেখে ও জানে এটা ফ্লোট টাইপ, একটা ব্যাস একটা ফ্লোট টাইপের গার্বেজ ওর মধ্যে ভরে রেখে দিয়েছে। কিন্তু আমি যেহেতু 0.0 মেনশন করে দিয়েছি, কাজেই ওখানে কোনো গার্বেজ ভ্যালু থাকার স্কোপই নেই। ওখানে শুধু সাম ইকুয়ালস টু 0.0 ইনিশিয়ালাইজ হয়েই গেছে। এইবার আই এর ভ্যালু 0 ধরে আসছে, তাহলে এনইউএম 0 মানে কি? আমি প্রথম যেটা লিস্টের মধ্যে যে নাম্বারটা, এনইউএম লিস্টে প্রথম নাম্বার আছে, সেই প্রথম নাম্বারটা কত? এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে 5.213। তাহলে সামের জায়গায় 0.0 তো আছেই, এবার তার সঙ্গে 5.213 অ্যাড করে যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা ওখানে সামের জায়গায় বসে যাবে। তাহলে প্রথমবার অ্যাড করার পরে সাম যে ভ্যালুটা হলো সেটা হচ্ছে 5.213, আর 0.0 রইল না।
এবার লুপটা তো ওই সামেই শেষ, কাজে ও আবার ঘুরে আসবে, আই এর ভ্যালু 1 নেবে। এবার এনইউএম এর যে লিস্ট আছে সেখানে 1 এর ভ্যালু কত আছে, 6.0123। কাজে আগে সামের সঙ্গে যেটা ছিল সেটা 5.213, তার সঙ্গে এবার 6.012 অ্যাড করে যে ভ্যালুটা হলো ওই 11.225। যেটা আছে সেই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গিয়ে যেটা হয় সেটা সামের জায়গায় এখন স্টোর হলো। এরপর আবার ঘুরে আসবে, আই এর ভ্যালু 2 নেবে, আই এর ভ্যালু 2 নিয়ে এনইউএম 2 এর যে ভ্যালুটা সেটা আগের ওই দুটো সাম অ্যাড করে যেটা পাওয়া গেছিল তার সঙ্গে অ্যাড করবে। এইভাবে এটা অ্যাড হয়েই যাবে যতক্ষণ না পর্যন্ত 5টা টার্ম অ্যাড হচ্ছে। তারপরে লুপ থেকে বেরিয়ে গিয়ে কি দেখবে, মিন কথাটা লেখা আছে, মিন ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই ফ্লোট এন। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে সাম তো কোন সাম, সাম হচ্ছে আমার 5টা নাম্বার যোগ করে যে নাম্বারটা পাওয়া গেল সেটা হচ্ছে সাম। তাকে কি দিয়ে ডিভাইড করতে হবে, ফ্লোট এন। কেন না, আগে আমি এন কে ডিফাইন করেছিলাম ইন্টিজার হিসেবে, এখন আমি যদি ইন্টিজার দিয়ে ডিভাইড করি তাহলে খুব মুশকিল, মানে অনেক সময় গন্ডগোল হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি 23 কে 4 দিয়ে ইন্টিজার ডিভিশন করবো, আগের দিনে আমি বলেছিলাম এটা, এটাতে 4 দিয়ে ডিভাইড করলে 5 পাবো আমি, পয়েন্ট টয়েন্ট কিছু পাবো না। তো সেই জন্যে আমাকে এন যেটা ইন্টিজার টাইপ ছিল, আরেকবার বলবেন? হ্যাঁ, মানে আমি যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে অনেক সময় গন্ডগোল হয়। যেমন হচ্ছে 23 কে আমি 4 দিয়ে ইন্টিজার ডিভিশন করছি, তাহলে এখানে আমি যদি ডিভিশন করি তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 20 হয়ে যাচ্ছে না, আর একবারও যাচ্ছে না। কাজেই ও ডিভিশন করে 5 লিখে ছেড়ে দেবে, কোনো ডেসিমাল দেবে না, কিচ্ছু দেবে না। তো সেটা তো আমরা চাই না। তো সেই জন্য আমাকে কি করতে হয়েছে, এনটাকে ইন্টিজার টাইপ হলেও ওটাকে ফ্লোটে কনভার্ট করে নিতে হয়েছে, যাতে করে ডিভিশনটা ফ্লোট ডিভিশন হয়, ডেসিমালকে ডেসিমাল দিয়ে আমি ডিভিশন করছি, কাজে আমি আনসারটা তো ডেসিমালই পাবো না। এইবার আর একটা জিনিস শেখা যাক, এবার হচ্ছে প্রিন্ট। প্রিন্টে আমি কি পাচ্ছি, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ, তার মানে কি, যে আমি এই সিরিজটাকে সাম করে কত পাবো এই কথাটা ডাইরেক্ট লেখা আসবে। দেখ নিচে দেখ, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ এর পরে কোলন অব্দি লেখা আছে। আচ্ছা, এবার হচ্ছে রাউন্ড সাম কমা 3। এখানে হচ্ছে যে আমার যে ডেসিমাল প্লেস গুলো আছে, আমি দেখ ওর মধ্যে 4টে ডেসিমালও আছে, সেকেন্ডের ডেটা দেখ 6.0123, কিন্তু আবার কোনোটা 2টো ডেসিমালও আছে, যোগ করলে অবভিয়াসলি ওটা 4টে ডেসিমালের হবে, কিন্তু আমি 3 ঘর ডেসিমাল অব্দি রাখবো। তো সেই জন্যে আমার কমেন্টটা হচ্ছে রাউন্ড সাম বলে যেটা আছে সেটা ডেসিমালের পর যতগুলো ডিজিটই থাক, কমা 3 মানে ডেসিমালের পরে 3টে ঘর অব্দি আমি রাখবো। এবার রাউন্ড কথাটা কিন্তু ট্রাঙ্কেট আর রাউন্ডের মধ্যে তফাৎ আছে। যেমন ধর আমি রাউন্ড করছি একটা ঘর ডেসিমালের পরে, হ্যাঁ, 5.2, ধরা যাক 5.201, তাহলে আমি যদি একটা ঘরে রাউন্ড করি তাহলে সেটা 5.2 হবে। কিন্তু যদি ওটা 5.521 হয় তাহলে আমি যদি ট্রাঙ্কেট করি, হ্যাঁ, আমি কি বলেছিলাম 5.251, 5.251 যদি হয়, আমি যদি একটা ঘরে ট্রাঙ্কেট করি ওটা কিন্তু 5.3 হয়ে যাবে, রাউন্ড করি যদি আমি। রাউন্ড আর ট্রাঙ্কের মানে ট্রাঙ্ক করা দুটোর মধ্যে তফাৎ আছে। ট্রাঙ্ক মানে আমি 5.253 মানে 5.2 হবে, আর রাউন্ড মানে 5 কিংবা 5-এর বেশি যদি পরেরটা হয় তাহলে আগেরটা 1 বেড়ে যাবে। এখানে 5.25 ছিল, অবভিয়াসলি আমার রাউন্ড করলে ওটা 5.3 হবে, আর ট্রাঙ্কেট করলে ওটা 5.2 হবে। তো এখানে রাউন্ড করা হচ্ছে, তো রাউন্ড মানে ওখানে একটা ঘর বেড়ে যাবে যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে। এখানে রেজাল্ট গুলো দেখলেই বুঝতে পারবি, দেখ ডেসিমালের পরে 3টে ঘর রেখেছে। প্রোগ্রামটা করার সময় একটু নিজে খেলা করে দেখতে পারিস।
দ্য মিন অফ দ্য সিরিজ ইজ বলে রাউন্ড স্টেটমেন্টে না দিয়ে সরাসরি মিন লিখে ব্র্যাকেটটা বন্ধ করে দে, দেখবি ওখানে ডেসিমালের পরে অনেক ঘর আসছে। ওইটাকে 1 2 3 4 করে বাড়িয়ে বাড়িয়ে দেখ কি ট্রাঙ্কেট কি রাউন্ড হয়। এইভাবে একটু পাইথনটাকে শিখতে হবে। আমি যেগুলো দেবো সেগুলোই পরীক্ষায় আমি দিচ্ছি, কাজে চিন্তার কোনো কারণ নেই। এই পরীক্ষাটা উতরে যাবে, কিন্তু এই পরের পরীক্ষা থেকে খুব লোডে নিতে হবে। স্যার বলছি, আপনি বললেন না স্ট্রিং এর পরে ফ্লোটটা ডিফাইন করতে হলে 0.1 একটা ধরতে হবে। আরেকবার বল। ওই স্ট্রিং এ যে হ্যাঁ, ফ্লোটটা ডিফাইন করতে হলে 0.1 একটা ধরতে হবে বললেন না? না, ফ্লোটটাই করতে গেলে আমি 0.0 করেছি। আচ্ছা, মানে আমাকে 0.0। একটা পয়েন্ট দিতে হবে, একটা পয়েন্ট দিলেই ও ফ্লোট ধরে নেবে। আচ্ছা, যে কোনো পয়েন্ট। হ্যাঁ, আমি n1 ইকুয়ালস টু 1.2 লিখলাম, ওকে কিছু বলতে হবে না, ও নিজে নিজেই বুঝে নেবে ওটা ফ্লোট আছে। ও, কিন্তু আমি যখন ইনপুট করাচ্ছি তখন ওকে পাইথন 3-তে কিন্তু বলে দিলেই ভালো যে তোমার ডিজিটটা ইন্টিজার হবে না ফ্লোট হবে না স্ট্রিং হবে কি হবে। আর স্ট্রিং দেওয়ার সময় সবসময় কোডের মধ্যে দিই। আচ্ছা, এবার সিঙ্গেল কোড ডাবল কোড যেটা খুশি দেওয়া যেতে পারে। আমার প্রেফারেন্স হচ্ছে সিঙ্গেল কোড। কেন আমার সিঙ্গেল কোডে যখন কাজে ডাবল কোডে দেবো কেন? কোনো তো মানে কোনো সুবিধেও নেই, কোনো অসুবিধাও নেই, আমার শিফট কিটা টিপতে হবে না। আর স্ট্রিং এর মধ্যে যদি %d %f এরকম থাকে, তার মানে কি %d মানে একটা ইন্টিজার কিছু আসবে, যেটা ওই পরে %i+1 দিয়েছি আমি। যদি %f থাকতো তাহলে ওখানে একটা পার্সেন্ট দিয়ে কোনো একটা নাম্বার ওখানে আমাকে অ্যাড করতে হতো, যেটা ওখানে বসবে আর কি, ডেসিমাল নাম্বার বসবে। আচ্ছা, এবার একটু আমি 2 মিনিট নীরবতা পালন করছি। এটা ভালো করে প্রোগ্রামটা দেখ, যার যেখানে আটকাবে একটু বল, আমি আছি, তারপরে আমি আবার যাব। স্যার নাম ডট অ্যাপেন্ড। হ্যাঁ, নাম ডট অ্যাপেন্ড কথাটার মানে হচ্ছে যে আগে আমি দেখ এনিউএম একটা ব্ল্যাঙ্ক লিস্ট আমি ডিফাইন করেছি। ব্ল্যাঙ্ক লিস্ট মানে কি একটা স্কোয়ার ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মানে ওর মধ্যে কিছু নেই। ওর মধ্যে 1 2 3 4 লিখলে তবে তো থাকবে না, কাজে ওটা ব্ল্যাঙ্ক লিস্ট। এইবার ওর মধ্যে অ্যাপেন্ড করা হচ্ছে। অ্যাপেন্ড করা মানে কি, ওর মধ্যে আমাকে ডেটা ভরতে হবে। কোন ডেটা ভরবো? না n1 ভরবো। n1টা আমি কোথায় পাবো? না আগের লাইনেই পেয়েছি। n1 ফ্লোট আমি ইনপুট করেছি, কিবোর্ড দিয়ে আমি যেটা ইনপুট করেছি, যেমন প্রথমে আমি 5.213 দিয়েছিলাম, সেটা n1 এর জায়গায় স্টোর হয়ে আছে। সেইটা এবার নামের মধ্যে ঢুকে যাবে। তার মানে লিস্টের মধ্যে প্রথমবার লুপ রান করলে একটাই এলিমেন্ট আছে, সেটা 5.213। তারপরের বার যখন লুপটা রান করেছি তখন দেখ আমি এন্টার করে পেয়েছি 6.013। কাজে এখন আমার লিস্টের মধ্যে দুটো নাম্বার রইলো, 5.213 আবার একটা রইলো 6.013। তারপর একবার করে হ্যাঁ, এখানে ডেটা সাইজ যে লিখেছেন, ডেটা সাইজটা কি জন্য লিখেছিলেন আরেকবার বলুন। ডেটা সাইজটা না হলে আমি ও কি করে বুঝবে যে কটা ডেটা আমি দেবো? ওই যে দেখ, ওই এনটাকে আমি আই ইন রেঞ্জ এন করেছি, তার মানে আমি বুঝিয়ে দিয়েছি যে এন খানে ডেটা থাকবে, 0 থেকে শুরু করে n-1। আমি ডেটা সাইজ 5 বলেছি, কাজে ও নিয়েছে 5টার নাম্বার 0 1 2 3 4। দেখো ওখানে আচ্ছা। নিচে এন্টার, ওটা একটু আর্টটা একটু ভুল হয়ে গেছে, আমার একটু অন্ধকারে লিখেছি তো, আমার চোখের একটু প্রবলেম আছে, যার জন্য আমি ভুল হয়ে গেছে। ওটা টিএইচি ধরে নেই। আচ্ছা, একটা কথা আমি বলে দিচ্ছি, আমাকে যে কাজটা করতে দেখছি সেটা কিন্তু যখন পরীক্ষা টরীক্ষা দিবি একদম মানে কোনো দিন কাজটা করবে না, আউটপুটটাকে মডিফাই করবে না। আউটপুট মডিফাই করলে আমি ধরতে পারবো, কারণ আমরা এটাকে রান করাবো, সেই তার সঙ্গে যদি না মেলে তোর কোডটাকে আমাকে পাঠিয়ে দিতে হবে, সেই কোডটাকে ওরা রান করাবে। রান করে যদি না মেলে, একটা স্পেসিংও যদি না মেলে, তাহলে কিন্তু 0। এখানে হয়তো একটা দেখে দেখতে খারাপ লাগছে, গায়ে গায়ে হয়ে গেছে, আমি একটা এক্সট্রা করে দিই আর কি, কিন্তু সেটা করতে গেলে কিন্তু মানে মহাবিপদ, একদম 0 পেয়ে যাবে। আচ্ছা, এনিথিং মোর?
স্যার বলছিলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে পাইথনের অ্যাপটা ডাউনলোড করতে, মানে কি করে করবো ছিল। আচ্ছা, তোর উইন্ডোজ 10 তো? উইন্ডোজ কত হ্যাঁ তোর? স্যার, উইন্ডোজ 10। 64 বিট? স্যার 10। হ্যাঁ, 64 বিট। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর। হ্যাঁ, তুই 64 বিট। গিয়ে, হ্যাঁ তুই গিয়ে একটা কাজ করবি। সেটা হচ্ছে ওই সার্চিং এ গিয়ে গুগলে লিখবি যে পাইথন 3 exe ফাইল ডাউনলোড। বুঝতে পেরেছিস? পাইথন 3 exe ফাইল ডাউনলোড। তখন তোকে একটা, ওরা ইনস্টলার ফাইল একটা python.org থেকে তোকে একটা ফাইল পাইথন 3 কত, সেদিন তো একটা কি আমার সামনে ডাউনলোড করলো, 3 কত দেখলাম একটা হবে। স্টেবল ভার্সনটা নেবি, কখনো লেটেস্টটা নিবি না। স্টেবল যেটা লেখা আছে সেটা যদি লেটেস্টটা হয় তো হবে, আজই লেটেস্ট না হয় তো হবে না। কিন্তু stable স্যার এমনিতে আমার পাইথন ইএক্সি ভার্সনটা আছে, কিন্তু আপনি যেটা বলেছিলেন আইডিয়ালি ওই ভার্সনটা নেই। কি হলে স্যার কিছু শুনতে পারছি না, অনেক ডিস্টার্ব আছে। স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা
এবার শুনতে পাচ্ছিস না দেখ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে। স্যার। আচ্ছা, কেউ আমাকে এখন ফোন করিস না, ফোন করলে কিন্তু অফ হয়ে যাবে। আমি ফোন থেকে হটস্পট করে করছি এটা। ঠিক আছে, স্যার তো হ্যাঁ। বলছি স্যার, আপনি স্ক্রিনে যে 5টা ডেটা দেখালেন, হুম। তো স্যার ওটা সামটা কি অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে এত হচ্ছে, নাকি আমাদের আর কি আলাদা করে করে বসাতে হবে, মানে না যখন আমি না প্রিন্ট করছি আর কি? না না, যেটা আচ্ছা আমি ওটা চালিয়ে একবার দেখাচ্ছি বলো। এটা আমি আগে কিন্তু দেখিয়েছিলাম কি করে করতে হয়, মনে কর। আমি তো আগের দিন দেখালাম কি করে বার করতে হবে। এই তো ছিল হচ্ছে আমাদের এটা, তাই তো? এখানে এই রান মডিউলে গিয়ে রান করাতে হবে। স্যার স্যার আমার স্যার ওইখানে স্যার রান মডিউল বলে মানে রান অপশনটাই নেই স্যার। যা, তাহলে তুই কোনটা কোন মডিউলটা তুই করেছিস আমি তো জানি না। স্যার আমি 3.9.2টা আর কি ডাউনলোড করেছিলাম। python.org থেকে করেছিস? হ্যাঁ স্যার। আমি জানি না, বলতে পারবো না। কারণ এটা সবারই থাকে, তোর কেন থাকবে না? স্যার ও মনে হয় নিউ ফাইল খোলেনি, এমনি করছে, তাহলে রানটা তো আসবে না, নতুন ফাইল খুলতে হবে। হুম, এটা তো একটা কিছু দেখতে হবে। স্যার কি করব তাহলে? তুই নিউ ফাইল খুলে পুরোটা লিখে দেখ, লিখে পুরোটা সেভ করেছিস? সেভ না হ্যাঁ করে স্যার। ওকে দেখ, আর আমি তো প্রবলেমটা বুঝতে পারছি না। সেরকম দরকার হলে স্ক্রিনশট পাঠা আমাকে, ওকে স্যার। তাহলে তো আমি বুঝতে পারবো, তাই না? এই দেখ, আমি চালালাম, তাহলে ডেটা সাইজ এলো। তো আমি ডেটা সাইজের জায়গাতে ধর 5 দিলাম। এইবার এন্টার দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মের জায়গায় আমরা 2 যা খুশি 356 দিলাম। স্যার আপনার টাইপটা করাটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকবার করছি। আমি কি করলাম, রানে ঢুকলাম, রান মডিউলে গেলাম, F5 বা শুধু F5 কিটা এ করলেও হবে। আচ্ছা, আমি এটাকে এবার প্রেজেন্ট করছি। হয়ে দেখ, আমি রান দেওয়ার পরে এই ডেটা সাইজ পেলাম। তো এখানে আমি 5 লিখলাম, 5টা ডেটা দেবো। যতগুলো বলা হবে পরীক্ষা ততগুলো দিবি। তোকে যদি আমি 10টা বলি 10টা দিবি। আর প্রোগ্রামটা শুধু লিখতে হবে, কোনো আমি আনসার টানসার কিছু চাইছি না। তবে কম্পিউটারে একবার করে দেখা ভালো, তাহলে কি হবে তুই বুঝতে পারবি যে কি ঠিক করেছিস। তো প্রথমে একটা কিছু নাম্বার দিচ্ছি, তারপর সেকেন্ডেরটা এন্টার টিপলাম, সেকেন্ডেরটা এলো, এখানেও আবার একটা কিছু।
তারপর 3 নম্বরটা দিচ্ছি, 4 নম্বরটা দিচ্ছি, 5 নম্বরটা দিচ্ছি, দেখ এই তো এসে গেল উত্তরটা। এবার আমি বলেছিলাম যে এইটাকে তুই সিলেক্ট করে কপি করবি, কন্ট্রোল সি করলে কপি হয়ে যায়। তারপর তোর যে মেন প্রোগ্রামটা আছে সেই মেন প্রোগ্রামে গিয়ে ওটাকে পেস্ট করে দিবি। এটা দেখতে পাচ্ছিস? তো এখানে এই যে ট্রিপল কোড দিয়ে ওইটুকু পেস্ট করে দিয়ে তারপর আবার ট্রিপল কোডটা অফ করে দিতে হবে। এই তো বললাম আমি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এবার আমরা একটা 3x3 ম্যাট্রিক্স। স্যার, হ্যাঁ বাট স্যার আপনার যে মানে জেনারেল উইন্ডোতে স্যার রান অপশনটা দেখাচ্ছে, তো আমার ওই অপশনটা দেখাচ্ছে না। মানে আপনি যেখান থেকে আর কি রান করে ওই মানে কপি পেস্ট করলেন, ওই উইন্ডোটা আমার খুলছে, কিন্তু এই মানে আপনি যে উইন্ডোটা কাজ করছিলেন ওই উইন্ডোটা খুলছে না, মানে রান অপশন যেখানে থাকছে। নেই বাট মানে ট্যাবটাই নেই না হ্যাঁ ওটা। স্যার, ট্যাবটাই নেই স্যার। তাহলে তোকে একটা কাজ করতে হবে, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। বুঝতে স্যার পারছিস? হ্যাঁ ঠিক স্যার আছে স্যার, বলছি আইডিয়াল ভার্সনটাই নামিয়েছিলাম। হ্যাঁ, স্টেবল ভার্সন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার আপনাকে স্ক্রিনশট তুলে পাঠাচ্ছি স্যার, আপনি একটু দেখে বলুন তাও একবার। এখন পারবো না, এখন তো আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়াটা আমার হ্যাঁ স্যার, পরে বললেও হবে স্যার, অসুবিধা নেই। পরে মানে আজকে আমার সারাদিন ধরে কাজ আছে, তো আমি তারপরে কালকে আমি তোকে বলবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বল। স্যার বলছি এখানে সাম প্লাস এটা দিলেন কেন? মানে নামে যতগুলো ওইটা যে তোকে বললাম যে দাঁড়া, এক মিনিট। আমি বলেছিলাম এটা একটা অ্যাব্রিভিয়েশন, সাম ইকুয়ালস টু সাম প্লাস এনইউএম আই। আচ্ছা এইটাকে ছোট করে লেখা হচ্ছে সাম প্লাস ইকুয়ালস টু এনইউএম। এটা একটা জাস্ট ছোট করে লেখার উপায় মাত্র। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার মানে হচ্ছে সামনে তোমার যেটা লেখা আছে সেইটাকে তুমি মুছে ফেলো, মুছে ফেলে তার সঙ্গে এনইউএমটা অ্যাড করে যেটা হবে সেইটা ওই আগের জায়গায় এটা লিখে দাও। এই কম্পিউটারটা আমরা বলছি। ও বুঝতে পারছিস? আর স্যার ওই পার্সেন্ট ডি ওই লাইনটা আরেকবার একটু বললে ভালো। হ্যাঁ, পার্সেন্ট ডি ওটা দেখ লিখেছি যে আমরা এখানে লিখেছি এন্টার দ্য পার্সেন্ট ডি টার্ম। হ্যাঁ, তার মানে কি? মানে হচ্ছে আমার স্ট্রিং এর মধ্যে আছে একটা সেন্টেন্স যেখানে লেখা আছে এন্টার দা, তারপর ও বুঝতে পারছে একটা নাম্বার থাকবে, তারপর টার্ম থাকবে, তারপর ডট ডট থাকবে। এবার পার্সেন্টের জায়গায় কত নাম্বার বসবে সেটা হচ্ছে বাইরে কোটের বাইরে লেখা আছে পার্সেন্ট আই প্লাস ওয়ান। তার মানে ওই আই প্লাস ওয়ানের যে ভ্যালু সেটা পার্সেন্ট ডি এর জায়গায় বসে যাবে। পার্সেন্ট ডি মানে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু বসবে, পার্সেন্ট এফ মানে হচ্ছে ওখানে একটা ফ্লোট ভ্যালু মানে ডেসিমাল ভ্যালু বসবে, পার্সেন্ট সি মানে হচ্ছে ওখানে একটা কমপ্লেক্স নাম্বার বসবে। মানে পার্সেন্ট ডিটা ইন্টিজারকে এ করছে। হ্যাঁ, এবং আর সেই ইন্টিজার কোন ইন্টিজার সেটাকেও আমাকে ওই কোটের পরে পরেই লিখে দিতে হবে। আচ্ছা, আর এফ থাকলে ফ্লোট হবে, তখন কোটের বাইরে কি লিখবো? ওটা তুই লিখবি পার্সেন্ট দিয়ে, যে যেটা হবে ধরো ওপরে লেখা আছে n ইকুয়ালস টু 5.1 এরকম কিছু একটা কিছু লেখা আছে x ইকুয়ালস। আর কমপ্লেক্স ভ্যালু থাকলে শুধু পার্সেন্ট দিয়ে দেবো? হ্যাঁ, না পার্সেন্টে তুই
ওখানে তো এফ লিখবি আর বাইরে পার্সেন্ট দিয়ে এক্স লিখবি, ওই এক্স এর ভ্যালু আগে যেন বলে দেওয়া থাকে, এটা যদি আচ্ছা 5.6 হয় ও ওখানে 5.6 বসিয়ে দেবে, ও ঠিক আছে ইন্টিজারই হোক ডেসিমালই হোক আগে ওটাকে জানাতেই হবে ওকে যে ওখানে কত ভ্যালু বসবে। ও তো ঠিক শুধু শুধু বসে থাকবে না যে হ্যাঁ আমাকে একটা ইন্টিজার ভ্যালু বসাতে হবে, কখন আমাকে ভ্যালুটা দেবে তখন আমি বসাবো, তা তো হবে না। এই আর দেখ আমরা পরেরটা তাহলে যেতে পারি, তাই তো? দেখ একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, আমি নিউ ফাইল করে ওপেন করেছি। আমার এখনকার কাজ হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ইনপুট করা আর তাকে প্রিন্ট করা। এই যে আমি হ্যাশ দিয়ে লিখছি, এটার মানে হচ্ছে ও কিচ্ছু এটা ধরবে না, এটা এই লাইনটা ওর কাছে নেই। ব্যাস, এবার আমার প্রোগ্রাম শুরু হচ্ছে। আমি প্রথমে ম্যাট্রিক্সটাকে ডাইরেক্ট নিচ্ছি, লিখছি লিস্ট হিসেবে। এটা প্রথমে একটা লিস্ট করেছি, তারপর এখানে আমি একটা ওয়ান কমা জিরো লিখলাম, এর মানে হচ্ছে আমার ফার্স্ট রোটাকে আমি লিখলাম। এবার আমি সেকেন্ড রোটাকে লিখছি, এটা আমার সেকেন্ড রোটা লেখা হলো। সেকেন্ড রোতে কি লেখা থাকবে? 0 1 0। এবার থার্ড রোটা লিখছি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি একটা এখানে ইউনিট ম্যাট্রিক্স লিখতে যাচ্ছি, একটা ডায়াগোনাল ওয়ালা একটা ইউনিট ম্যাট্রিক্স লিখতে যাচ্ছি। এবার এটাকে প্রিন্ট করাতে হবে। এখানে চোখে দেখি আমি বুঝতে পারছি যে প্রিন্টে আছে, ওই জন্য আমি ঠিক কথাটা ডাইরেক্ট লিখে দিলাম। তারপর কোলন দিতে যেন ভুল না হয়, কোলন দিতে ভুল হলেই সব গেল। এই যে ইনভেনশন হয়ে গেল, কোলন দিতে ভুল হলে ওটা আর আসবে না। ম্যাট্রিক্সের সময় সব সময় দুটো ভ্যারিয়েবল লাগে, একটা রো এর জন্য একটা কলামের জন্য। এটা 3 by 3 ম্যাট্রিক্স, মানে আইটাও 3 হবে, যেটাও 3 হবে। স্যার সেমিকোলনের কি কাজ হবে?
সেমিকোলনটা না দিলে ফর লুপটা শুরু হয় না। ওটা দিলে অটোমেটিক একটা, তারপরে যখন এন্টার টিপবি ও একটা ইন্ডেনশন নিয়ে নেবে। যদি তুই সেমিকোলনটা না দিস ওটা ফর লুপ চালুই হবে না। আচ্ছা, এখানে তো কোলন দেওয়া হচ্ছে। সেমিকোলন না, কোলন। হ্যাঁ, সেমিকোলন না। না স্যার, সেমিকোলন দিলে কি হবে? সেমিকোলনে কিচ্ছু হবে না, ওর উপর মানই হবে না, ও নেবেই না, মানে ওই ইন্টেনশন করবেই না, ফর লুপও চালু হবে না। বুঝতে পারছিস, তুই যারা ম্যাট্রিক্স জানিস তারা তো এটা নিয়ে খুব অসুবিধে নেই। আমি প্রিন্ট করতে বলেছি ম্যাট্রিক্সের আই যে এলিমেন্টটাকে, এখানে এটা একটু মডিফাই করছি। স্যার এখানে রেঞ্জ 3 মানে কি মিন করছে? রেঞ্জ 3 মানে 0 থেকে শুরু হবে আর 3 এর আগে। হ্যাঁ, 3 3 এর মানে আগে, 3 মানে এখানে চোখে দেখ 100 আছে, 010 আছে, তার মানে কটা রোতে কটা এলিমেন্ট আছে বল? 100, তিনটে। সেই আচ্ছা, জন্য আইটাকে 3 দিয়েছি। আবার ওরকম কতগুলো ব্র্যাকেট আছে? 3টে ব্র্যাকেট আছে। তার মানে কালাম কটা আছে? 3টে। ঠিক আছে। যে ইন রেঞ্জ 3 হয়েছে। দেখা যাক এই ছোট্ট প্রোগ্রামটা একবার রান করি। ঠিক আছে, ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি। দেখতে পেয়েছিস যেরকম ম্যাট্রিক্সের চেহারা হয়, কেবল এই ব্র্যাকেট গুলো দেয়নি। স্যার স্ক্রিন ফ্রিজ হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু দাঁড়া। স্যার এবার কি এন্টার মারবো? হ্যাঁ হ্যাঁ, ওটা তুই ওই যে সেভ করে নিয়েছি। F5 দিয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। F5 দিলে তো নিজে নিজেই চলে আসবে রে। দেখ, দেখতে পাচ্ছিস এই যে নিচে যেটা আছে 100010001,
ম্যাট্রিক্সটা প্রিন্ট হয়ে গেছে, যেরকম ম্যাট্রিক্স হয় সেরকম করেই প্রিন্ট হয়ে গেছে। স্যার আউটপুটটা বের করবো কি করে? না না, তুই আউটপুট তো পেয়ে গেলি তো। আউটপুট তো তুই ওই যখনই রান করিয়েছিস ও নিজে নিজেই তো প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ইনপুটের পেজটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, এই দেখ। ঠিক আছে স্যার। স্যার এখানে এন্ড ইজ ইকুয়াল টু স্ট্রিং দিয়েছেন কেন, আবার লাস্টেও একটা প্রিন্ট স্ট্রিং দিলেন? হ্যাঁ, ওটার মানে হচ্ছে, দেখ ওটার মানে হচ্ছে end স্যার equal- আউটপুটটা দেখাবেন একবার? আরে আউটপুট তো কিছুই ছিল না তো, 100। না না স্যার, ওই মানে আগের কলামটা, আগের ফাইলটা একটু দেখাবেন? ওই দেখ নিচেরটা দেখ, এই যে এইটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটাকে এবার একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আছে এটা তো আমি লিখেই দিয়েছি। তারপরেতে আছে যেটা প্রিন্টের মধ্যে, ওই একটাই তখন ইয়ে আছে, বোঝার মতো আছে। প্রিন্টের মধ্যে আছে ম্যাট আই কমা জে। হ্যাঁ, প্রথমে আই এর ভ্যালু কতই আসছে, 0 নিয়ে আসছে। জে এর ভ্যালু প্রথমে কত নিয়ে আসছে, 0 নিয়ে আসছে। তার মানে প্রিন্ট করতে হবে কোন ভ্যালুটা, ম্যাট 0 0। ঠিক আছে, ম্যাট 0 0 যেটা, এটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তারপরেতে আবার একটা এন্ড ইকুয়ালস টু, ওখানে একটা কোটের মধ্যে আছে আর কি। এটার মানে হচ্ছে এন্ড অফ ফাইল। মানে আমি যদি আই এর একটা করে ভ্যালু রান করে, জে এর একটা করে ভ্যালু রান করিয়ে করিয়ে 0 1 2 যেই হয়ে গেল, তখন বলা হলো যে তোমার ওইখানে আর লিখতে হবে না, তুমি একটা নেমে এসো। ওই ডবল কোট মানে হচ্ছে তুমি নেমে এসো একবার। যার জন্য দেখ 1 0 0 লেখার পরে ও নেমে এসেছে। নেমে এসে তারপরেতে কি হয়েছে, তখন আই এর জায়গায় 0-র বদলে 1 চলে এসছে, মানে মাঝের রোটা লিখছে। আবার জে এর ভ্যালু 0 1 2 লেখার পরে আবার ওই এন্ড ইকুয়ালস টু ওটা লেখার জন্য ও আর এক স্টেপ নেমে যাবে। বুঝতে পারছিস? আর নেমে যাওয়ার পরে কি লেখা আছে, প্রিন্ট, এটা লেখা আছে প্রিন্ট, এই যে ডবল কোটের মধ্যে। এটা হচ্ছে কোন লাইনে আছে, এটা এই ফরের লাইনে আছে, তার মানে এটা ফরের লুপে নেই। এখানে একটা একটা করে লাইন, একটা একটা করে জে এর ভ্যালু শেষ হচ্ছে, আর ও তারপরে রেঞ্জটা নিচ্ছে। নেওয়ার পর যেই শেষ হয়ে গেল, তারপরেতে আমরা নিচে নামছি। এই আই এর ভ্যালু যখন চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার আগে একটা ওই প্রিন্ট একটা ব্ল্যাঙ্ক ফাইল লিখে দিল আই এর জায়গায়। তার মানে আমরা একটা নিচে নেমে গেলাম, নিচে নেমে এসে আবার তারপর লিখছি। এই হচ্ছে মানে। স্যার হ্যাঁ, বলছি স্যার, আমার ছিল স্যার, মানে আর কি ফরম্যাটে করা ছিল না স্যার গানটা, আমাকে এডিটে গিয়ে আবার রান অপশনটা আনতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তো ঝামেলা মিটলো। হ্যাঁ স্যার, বাকিটা বুঝতে পেরেছি। বলছি স্যার, ওই যে আগের ইনপুট স্ক্রিনের ওই যে আপনি মানে ডেটা ডেটা ফাইল যেটা আর কি আসছিল, ওটা আপনি মানে
মানে 5 দিচ্ছেন মানে স্যার 0 1 2 3 4 দেখাচ্ছিল যে ওইটা মানে ওটা কি আমাদের আলাদা করে টাইপ করতে হবে নাকি ওই আউটপুটে এমনি করে করলেন অমনি করলেই হয়ে যাবে? ওটা নিজে নিজেই চলে আসছিল স্ট্রিংটা, আচ্ছা আমাকে আচ্ছা শুধু টাইপ করতে হচ্ছে নাম্বারটা। নাম্বার বুঝতে ছাড়া পেরেছি। পাবো কেন শুধু? স্যার স্যার লাস্ট প্রিন্টটা কি, মানে লাস্ট প্রিন্ট দিয়ে যে দুটো কমা দিয়েছেন ওটা কি মিন করছে? ওটা হচ্ছে Last- দেখ, ওটা আই এর লাইনে আছে। এটা খেয়াল করে দেখ, এটা জে লুপের মধ্যেই নেই এই প্রিন্টটা, যেটা এই হ্যাঁ, ইনডেনশনটার মধ্যে নেই, এটা এই ইনডেনশনটা আছে আই এর ইনডেনশনের মধ্যে। তার মানে আচ্ছা, আই এর ভ্যালু 0 ধরে জে এর 0 1 2 হয়ে গেল। আবার আই এর তারপর নাম শুরু হচ্ছে। যখন মানে আই এর ভ্যালু 1 হতে যাবে তার আগে এখানে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটা মানে নতুন করে হচ্ছে আই যে এর একটা শুরু হচ্ছে। মানে নিচের লাইনে নেমে এসো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আবার স্যার কি হচ্ছে? হ্যাঁ, না স্যার বলছি স্যার আপনি ওই আগে যে ম্যাট্রিক্সের প্রিন্টটা দেখালেন না একটু দেখাবেন, আমি একটু স্ক্রিনশট তুলে নেবো। আবার আসলে আমার তো অনেকগুলো প্রোগ্রাম করাতে হবে রে বাবা, আমি তুলেছি, অনেকগুলো পাঠিয়ে এরকম। দেবো, পাঠিয়ে দেবো, হ্যাঁ, আচ্ছা পাঠিয়ে স্যার ঠিক দেবো। আছে স্যার একদিন তুলেছে বলছি। আচ্ছা, পরের প্রোগ্রামটা আমি একটু মডিফাই করছি, মডিফাই করে বলছি। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আমি এখনো স্টার্ট করিনি পরেরটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আম, একটু তোদের না দেখেই কাজটা করছি আমি, তারপর আমি আবার আসছি।
এক মিনিট। ওকে, আমি এবার একটু শেয়ার করছি এটাকে।
এটা আমি নিজে একটা প্রোগ্রাম করে নিয়েছি আমি। তো এবার এটাকে আমি শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ দেখ, এটা আমি খুব বেসিক কোড একটা করেছি। এটা হচ্ছে যে আগেরটায় আমি ম্যাট্রিক্সটাকে ইনপুট করিনি, ম্যাট্রিক্সটাকে আমি লিস্ট হিসেবে দেখিয়েছিলাম। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে কি করে আমি ইনপুটও করব কিবোর্ড দিয়ে, আবার ওটার আউটপুটও পাবো আর কি। তো এখানে আর দেওয়া আছে যে এন্টার দ্য নাম্বার অফ রোজ, আর সি দেওয়া হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ কলামস। এখানে ম্যাট্রিক্স বলে একটা একে ডিফাইন করেছি আমি, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তারপর লেখা আছে এন্টার দ্য এন্ট্রিজ রো ওয়াইজ, রো ওয়াইজ আমাদের এন্টার করতে হবে। এবার আই এর উপর একটা লুপ চলবে ইন রেঞ্জ আর, এখানে এটাকে আমরা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, আর যে যেটা আছে সেটা কালাম অবধি হবে। এইবার প্রত্যেকটা রোতে আমি একটা একটা করে অ্যাপেন্ড করেছি। যেহেতু এই রোটাকে আমি প্রত্যেকটা রোকে অ্যাপেন্ড করেছি এবং ম্যাট্রিক্সটাকে এবার অ্যাপেন্ড করা হচ্ছে, ওই গোটা রোটা একসঙ্গে অ্যাপেন্ড করা হচ্ছে। বুঝতে পারছি এটার সঙ্গে আগেরটার ডিফারেন্সটা? আগেরটায় আমি একটা একটা করে ইনপুট করছিলাম, আর এবার গোটা রোটা একসঙ্গে ইনপুট করে সেটাকে অ্যাপেন্ড করছি। আর প্রিন্টের সময় আগের মতোই করা হয়েছে। এবার এটাকে আমি রান করিয়ে দেখাচ্ছি। এইটা খুব দরকার হবে, কারণ কি একটা ম্যাট্রিক্সকে আমাকে ইনপুট করাতে হবে, তারপর সেখানে নিয়ে আমরা যা খুশি করবো ওটাকে। আমরা এটাকে নিয়ে এবার যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারি, যে দুটো ম্যাট্রিক্সকে আমি এইভাবে ডিফাইন করে নিই। এখানে ম্যাট্রিক্স লিখেছি, ওখানে ক্যাপিটাল এ দিলাম, একটা ক্যাপিটাল বি দিলাম, দুটো ম্যাট্রিক্স আমার কাছে চলে এলো। তারপরেতে আমাকে অ্যাডিশনের রুল করতে হবে, মাল্টিপ্লিকেশনের রুল করতে হবে, সাবট্রাকশনের রুল করতে হবে, তবেই তো হবে। তো এটাকে আমি রান করিয়ে দেখাচ্ছি। এই যে দেখ চলে এসছে এন্টার দ্য নাম্বার অফ রোজ। এখানে আমি 3 লিখে দিলাম, এন্টার দিয়ে দিলাম। নাম্বার অফ কলামস চাইলাম আমার কাছে, কি দিয়ে আমি দিলাম। এবার এন্টার দ্য এন্ট্রিজ রো ওয়াইজ, এখানে আমি আর ঝামেলা করিনি ওইসব লিখে টিকে। নিচে প্রিন্ট হয়ে গেছে, ম্যাট্রিক্সের ফর্মে প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি ইচ্ছে করলে এন্টার দা এত টার্ম অত টার্ম করে করা যেতই আর কি, কিন্তু ওই ঝামেলায় আর যাইনি, কারণ আমার প্রোগ্রাম বড় হয়ে যাবে অনেক। নিশ্চয়ই বুঝতে পেরেছি সেটা আগেরটার মতোই একদম, কেবল তফাৎ হচ্ছে যে আমি কেবল স্যার এরকম ভাবে এন্ট্রি গুলো যদি কলাম ওয়াইজ করতাম তাহলে কি ট্রান্সপোজ আসবে? না, আমাকে তো লিখলে শুধু হবে না, ওইভাবে প্রোগ্রামটা করতে হবে। মানে কলাম ওয়াইজ আমি ইউজ করতে পারবো না ওটা? একদম না, ওটা এন্ট্রি প্রোগ্রামটা করা অনেক ডিফিকাল্ট হবে। আচ্ছা স্যার একটু কোডটা দেখান। আর কি বললি?
স্যার কোডটা দেখাবেন একটু। আচ্ছা, করতে দেখি। এই যে স্যার আপনি দিয়ে লিস্টটা লিখলেন কেন, মানে ওই থার্ড ব্র্যাকেটটা? আমি তো বলেছি যে এটাকে আহ, আমি তো বলেছি যে এখানে ওই রোটাকে পুরো আমি একসঙ্গে ইনপুট করেছি। এ ডট অ্যাপেন্ড তার মানে কি আই এর নিচে আছে তো, কারণ ওই যেটা আর কি জে এর জন্য যেটা হবে, জে এর জন্য কি চেঞ্জ হচ্ছে, একটা একটা করে রো হচ্ছে তাই না, এক একটা কালাম ধরে ধরে ইনপুট করা হচ্ছে। তার মানে কি একটা পুরো রো তুই ইনপুট করলি, সেটার জন্য একটা ব্ল্যাঙ্ক ধরা হলো হচ্ছে ই, আচ্ছা। মানে লিস্টের মধ্যে লিস্ট এটা। হুম। তো সেই লিস্টটাকে পুরো অ্যাপেন্ড করে দিলাম। আচ্ছা, আমরা একটা ছোট্ট হোয়াইল লুপ শিখি, হোয়াইল দিয়ে একটা শিখে নিই যাতে আমাদের এটা কমপ্লিট হয়, লুপটা শেখা। আগের দিন ইফ দিয়ে শিখিয়েছিলাম, আজকে আমি করছি হচ্ছে হোয়াইল দিয়ে শেখাচ্ছি। স্যার গ্রিনে যে ওই তিনটে ডট দিয়ে আপনি এন্টার নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস লিখেছেন, ওটা কি রাখা জরুরি? তাহলে তুই কি করে বুঝবি? তুই তো ম্যাথে তুই যখন স্টার্ট করবি তখন এন্টার দ্য নাম্বার অফ রোজ যদি না থাকে তাহলে ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকবে, সেখানে তোকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমি প্রোগ্রামে বলেছিলাম ওই জায়গাটা এন্টার দ্য নাম্বার অফ রোজ আছে। কি প্রিন্ট করতে হবে সেটাই তো তুই বুঝতে পারবি না। এখানে আচ্ছা স্যার। প্রত্যেক তোকে গাইড করা আছে যে এইটা তুমি দাও। স্যার আর নাম্বারগুলো যে স্পেসিফিক দেওয়া আছে ওইগুলো, মানে আমি যদি অন্য নাম্বার দিতে চাই? না না, যা খুশি দিবি ওখানে, কিন্তু যদি পরীক্ষায় আমি বলে দিই যে এই নাম্বার দিতে হবে তখন সেগুলো দিতে হবে। আচ্ছা স্যার। এটা তো ওই জন্য ইউজার ডিফাইন্ড। আচ্ছা, আজকে আমি এখন যেটা শেখাবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। আমি চাইছি যে 300-র মধ্যে যতগুলো নাম্বার 7 দিয়ে ডিভাইড হবে সেগুলোকে আমি একটা লিস্ট হিসেবে চাইছি।
প্রথমে আমি লাস্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা বসিয়ে দিলাম। এবার আমাকে লুপ করতে হবে। লুপের স্যার জন্য একটা হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও দেখ, আমি প্রথমে লাস্ট ইকুয়ালস টু 300 দিয়েছি। তার মানে হচ্ছে যে আমি 300-র মধ্যে নাম্বার চাই আর কি। আমি ফর দিয়েও এটা করতে পারতাম, কিন্তু হোয়াইল দিয়ে শেখাচ্ছি। I ইকুয়ালস টু 1 দিয়ে স্টার্ট করছি। এবার হোয়াইল আসবে। এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, যে এন এর থেকে ছোট হতে হবে। আই এর ভ্যালু 1 থেকে 0 থেকে তুমি 1 থেকে শুরু করো, শুরু করে করে কতদূর পর্যন্ত যাবে না এন এর একটা আগে পর্যন্ত যাবে। লেস দেন এন আছে, আমি ইচ্ছে করে লেস দেন ইকুয়াল টু করতে পারতাম। এখানে আমার করার সাহসটা কেন হয়েছে, না 300 নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল নয় আমি জানি। এখানে আমি যেটা আর কি রেসিডিউ ওটা ইউজ করেছি। আমি আগের দিনই বলেছিলাম আই কে 7 দিয়ে ডিভাইড করে যেটা রেসিডিউ পড়ে থাকবে, ভাগশেষ পড়ে থাকবে, সেটা হচ্ছে আর। আচ্ছা, এটা তো বুঝতেই পারছিস যে যদি রেসিডিউটা 0 হয়ে যায়, আর ইকুয়ালস টু আমি আগের দিনই বলেছিলাম দুটো ইকুয়ালস টু লিখতে হয়। প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর দ্বিতীয়টা হচ্ছে ইকুয়ালিটি। তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা ঠিক আছে। সেই আইটাকে প্রিন্ট করবো। ব্যাস, আমার প্রোগ্রাম শেষ। ও আচ্ছা আচ্ছা, এন লিখে ফেলেছি এখানে, এটা লাস্ট হবে। বাবা, এতগুলো নাম্বার! স্যার নাম্বার আপ টিল 294 আসছে তো? হ্যালো
স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখ তাহলে এটা বুঝতে পারলি তো? এদের মধ্যে কিছু ছিল না, খুব সোজা একটা হোয়াইল লুপ দিয়েছিলাম। আচ্ছা, একটা একটু আহ, কঠিন হোয়াইল লুপ। স্যার ওটা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কেন করলেন? তা না হলে আই এর ভ্যালু বাড়বে না তো, এটা ফর লুপ নয়। আচ্ছা এক স্যার এক করে আই বেরিয়ে। প্লাস প্লাসও তো লেখা যাবে। আই প্লাস ইকুয়ালস টু ওয়ান লেখা ছিল। হ্যাঁ ওটাই আর কি, মানে আই প্লাস ওয়ান। হ্যাঁ, তার মানে কি? এটা নয়। হ্যাঁ, এখানে আমি তো ওয়াইল ইউজ করছি। ওয়াইলে তো আমার লুপ ইনক্রিমেন্ট হয় না। ফরে যেমন কি নিজে থেকে জিরোর পরে ওয়ান টু নিয়ে নেয়, এখানে তো নেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে আই এর ভ্যালু ওয়ান লিখেছি মানে সেই আইটা দেখেছো লাস্টের ভ্যালু কত, 300। ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু এবার যদি আমি বলি যে আই এর ভ্যালু বাড়িয়ে তুমি টু করে এসো, ও তো নিজে নিজে নেবে না, ও তো ওয়ানই রেখে দেবে। আচ্ছা ওইটা স্যার ওখানে পুট করে দেন, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ফরে কি হয়, ফরে আই এর ভ্যালু নিজে নিজেই বেড়ে যায়, হুম, কিন্তু হোয়াইলে ওটা কিন্তু নিজে 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 বাড়াতে বাড়ে না, হবে। ওটা আমাকে হুম, বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি কিছু বড় প্রোগ্রাম পরের দিন করাবো, এখন কটা বাজে? ঠিক আছে, আমি বেসিক জিনিসগুলোকে আগে শিখিয়ে দিচ্ছি, তাহলে আমি পরের দিন কিছু বড় প্রোগ্রাম দিতে পারবো। আর একটু এসবি স্যারকে বলবি, এসবি স্যার ওই জেনারেল প্র্যাকটিক্যালটা উনি ক্লাস নেবেন আর কি। আচ্ছা, একটা ভালো প্রোগ্রাম একটা আমরা একটু দেখছি। দেখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
এক মিনিট, একটা আমি একটু শেয়ারিং বন্ধ করছি, একটু আমি আমার মতো করে একটা প্রোগ্রাম লিখে নিয়ে আমি আবার ফিরে আসছি। ঠিক আছে, আমি একটা আমি প্রোগ্রাম শেয়ার করছি। এটা যেটা নাম্বার, এটা হচ্ছে একটা কোনো নাম্বারের আমি যেটা দেবো সেটার ফ্যাক্টর গুলোকে ও শেয়ার করবে আর কি, ফ্যাক্টর গুলোকে ও ক্যালকুলেট করবে আর কি। তো এখানে কি লিখেছি আমরা, এখানে একটা নতুন জিনিস শেখানো হচ্ছে, এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করা, ইউজার ডিফাইন্ড ফাংশন বলা হয় এটাকে। যে আমি নিজের মতো করে কিছু স্টেপস করব, সেই স্টেপস গুলোকে অনুযায়ী ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে ডেফিনেশন ডিএফ মানে যে ডেফিনেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রিন্ট ফ্যাক্টরস, প্রিন্ট আন্ডারস্কোর ফ্যাক্টরস বলে আমি একটা
ফাংশন ডিফাইন করছি, যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ফ্যাক্টোরিয়াল হয়, সেরকম আমি একটা নিজেই একটা ফাংশনকে ডিফাইন করছি যেটা হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর ফ্যাক্টরস, আর তার ভ্যারিয়েবল হবে কি, সে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। তো দেখা যাক, প্রিন্ট দ্য ফ্যাক্টরস অফ এক্স আর, তার মানে কি এই লাইনটা প্রিন্ট হবে আর কি। তো তারপরেতে ফর আই ইন রেঞ্জ 1, x+1, তো যেটা আসবে, যে নাম্বারটা আমি ফ্যাক্টর করব, সেটা 1 থেকে শুরু করে x+1 অব্দি রেঞ্জ। কেন x+1 করা হলো না, আমরা জানি হচ্ছে লাস্টের যে নাম্বারটা তার থেকে এক কম অবধি যায়, যেমন আমি n মানে হচ্ছে n-1 অবধি যাবে। তো এখানে আমি ওই জন্য এক্স নাম্বার অবধি আমি নাম্বারটা যাই বলবো সেটা থেকে একটা বাড়িয়ে রাখা হয়েছে, কারণ ও একটা কম যাবে। আর প্রথম নাম্বারটা 0 নেবে, 0টা নিয়ে আমার কোনো লাভ নেই, সেই জন্য 1 ফার্স্ট নাম্বারটা আমি ইচ্ছে করলে ফর লুপে আমি ডিফাইন করতে পারি। ফর লুপে, হ্যাঁ স্যার ডেফিনেশন বলতে মানে কি বুঝলাম না। ডিএফ লিখেছেন ওখানে, কিছু স্টেপসকে ডিফাইন করছি, আমি বলছি এইভাবে ক্যালকুলেশন করতে হবে, আমি যখন চাইবো তখন এইভাবে তুমি ক্যালকুলেশন করবে, এটা আমি আগে থেকে তাকে জানিয়ে রাখছি। যে আমি যখনই তোমাকে এই প্রোগ্রামে যখনই তোমার ডেট প্রিন্ট আন্ডারস্কোর ফ্যাক্টরস বলবো, তখনই তুমি এই কটা স্টেপে চলে আসবে, যেখান থেকে আমি ডাকবো, যতবার খুশি ডাকবো। এটা তখনই ইউজ করা হয়, এটাকে সাবরুটিন বলে, যখন কোনো প্রোগ্রামে একই রকমের কমান্ড বারবার করে আসতে, যেমন হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমি যদি এনসিআর এনপিআর বার করতে চাই, এনসিআর এর ফর্মুলা কি, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তার মানে কি আমাকে ফ্যাক্টোরিয়ালটা বারবার বের করতে হচ্ছে, আমি কি প্রোগ্রামটা বারবার করে লিখবো, তার থেকে একটা ডেফ ফ্যাক্টোরিয়াল করে নিই। তাহলে ফ্যাক্টোরিয়ালকে আমি নিজে ডিফাইন করলাম কটা স্টেপ, তারপরেতে আমার যখন ফ্যাক্টোরিয়াল এন দরকার তখন আমি বলবো এফএসিটি ব্র্যাকেটে এন, তাহলেই ওই নাম্বারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? এটাকে বলে সাবরুটিন বলে এটাকে। তো এটাকে আমি ডেফ হচ্ছে প্রিন্ট ফ্যাক্টরস বলে আমি একটা কিছুকে ডিফাইন করছি, যেটার ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তার মানে কি, যে এক্স বলে একটা নাম্বার আসবে, এখনো কিন্তু আমি এক্স এর ভ্যালু ওখানে দিইনি, সেই ভ্যালুটা আমি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে দিয়েছি, ওটা আমি যা পাবে সেটাকেই ও ফ্যাক্টর বার করবে। আচ্ছা, এবার পরের লাইনটা কি, প্রিন্ট দ্য ফ্যাক্টরস অফ এক্স আর। এক্স তো আমি যেখানে থেকে ডাকবো সেখানে আমি এক্সটা আমাকে দিয়ে দিতে হবে, তাহলে ও সেখানে লিখবে দ্য ফ্যাক্টরস অফ এত আর। এইবার নিচের লাইনে আমি দেখছি যে ফর লুপের মধ্যে আমরা এতদিন কি শিখেছি, ফর আই ইন রেঞ্জ এন, তার মানে 0 থেকে n-1 অবধি যাবে। এখন আমি যদি সেই 371 বলি, তাহলে ও তো 370 অবধি যাবে, 0 থেকে 370 যাবে, আর 0 গেলেই মুশকিল, কারণ 0টা তো সবাইকেই ডিভাইড করলে ইনফিনিটিতে পাওয়া যাবে ওটাকে, তো ওই জন্য আমি 0 নাম্বারটা নিতে চাইছি না। তো সেই জন্য আমি ফর লুপে কোথা থেকে শুরু করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য 1 থেকে কমা দিয়েছি, তার মানে আমার ফর লুপ 0 থেকে নয়, এখন 1 থেকে শুরু হবে। আর শেষ হবে কোথায়, এক্স বলে একটা নাম্বার এসেছে, সেই নাম্বারটা অবধি শেষ হবে, কারণ আমি x+1 লিখেছি, ওর থেকে একটা কমে গিয়ে শেষ হয়, যার জন্য ওটা এক্সে গিয়ে শেষ হবে, এক করে করে বেড়ে যাবে। ফর লুপটা, ফর স্টেটমেন্টটা অনেক ভার্সেটাইল স্টেটমেন্ট, হোয়াইলের থেকে অনেক কাজের স্টেটমেন্ট। কারণ কি, এখানে প্রথমটা শেষটা বলা যায়, এবং শুধু তাই নয়, স্টেপ সাইজও বলা যায়। ধর আমি 1 থেকে 100 অবধি যাব, আমি দুটো স্টেপ বাদ দিয়ে দিই, 1, 3, 5, 7 এরকম করে যাব, তখন ওখানে আমার স্টেটমেন্টটা হবে ইন রেঞ্জ 1, 2, 100 যদি বলি 101। বুঝা গেল ফর লুপটা কতখানি ভার্সেটাইল। ওর ফার্স্টের যেটা 3টে ওর কমা দিয়ে আমি 3টে রাখতে পারি। ফার্স্টেরটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ডেরটা হচ্ছে লাস্ট টার্ম,
তারপর কমা দিয়ে যেটা দেবো সেটা হবে স্টেপ সাইজ। যখন স্টেপ স্যার সাইজ, হ্যাঁ স্যার পাশাপাশি দুটো ইকুয়ালস টু বসানোর মানেটা আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ, এটার মানে হচ্ছে যে আমি 1 থেকে শুরু করব, এক্স এ গিয়ে শেষ হবে, আর স্টেপ সাইজ 1, তার মানে 1 এর পর 2 আসবে, 3 আসবে, এরকম করে এক্স অব্দি যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বুঝেছিস? তারপরে স্টেপটা দেখ, হ্যাঁ স্যার। ইফ এক্স মডুলাস আই ইকুয়ালস টু 0, তার মানে কি, যেখানে আমি ওই আই যেটা রেঞ্জ আছে, ধর এক্স আমি একটা নাম্বার দিয়েছি, সেটাকে আমি আই দিয়ে আমি ডিভাইড করছি। মানে ফ্যাক্টর করতে গেলে আমায় কি করতে হয়, ফ্যাক্টর করতে হলে তো যে নাম্বারটা আমি নেবো সেই নাম্বারটাকে তো আমি 2 থেকে বা 1 থেকে শুরু করে একদম 300 অব্দি ডিভাইড করে দেবো না, 371 যদি হয়, তাহলে 1 থেকে 371 অব্দি ডিভাইড করবো, যেগুলো থাকবে সবগুলোই আমার ফ্যাক্টর। তো ওই জন্যে যে নাম্বারগুলোতে 0 হয়েছে ভাগশেষটা, সেইটাকে আমি প্রিন্ট করতে বলছি। বুঝেছিস? ওইখানে ডেফিনেশনটা শেষ হলো। এইবার মেন প্রোগ্রাম শুরু হচ্ছে ওই NUM থেকে। NUM ইকুয়ালস টু INT ইনপুট, তার মধ্যে কোটের মধ্যে আছে ইনপুট দ্য নাম্বার। অবশ্যই এটা তো বোঝাই যাচ্ছে আমাকে যে নাম্বারের ফ্যাক্টর বার করতে হবে সেটা ওখানে বসাতে হবে। তার নিচেই স্যার আছে, হ্যাঁ বলছি স্যার, এর নাম ইকুয়ালস টু আইএনটি যে লিখেছেন ওর আগে কি স্যার ফার্স্ট ব্র্যাকেট লাগবে? না, INT আগে কেন দিতে, INT পরে দিবি। আচ্ছা স্যার। এইটা তাহলে নাম্বারটাও পেয়ে গেল। যেই পেয়ে গেল তারপরে ওকে কি করতে বলছি, তুমি ওই প্রিন্ট আন্ডারস্কোর ফ্যাক্টর বলে যেটা তোমায় করতে বলা আছে সেটা করো। ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, NUM, ওদিকে ডেফিনেশনে প্রিন্ট ফ্যাক্টরস এর ব্র্যাকেটে কি লেখা আছে, এক্স। তার মানে আমি এই যে NUM-টা দিয়েছি, ওটা যখন ও প্রিন্ট ফ্যাক্টরে ঢুকছে, এক্স এর জায়গায় এক্স ধরে নেবে ও NUM এর নাম্বারটা। এবার ও ওই এটা করবে, করে নাম্বারটা প্রিন্ট করবে। বুঝতে পারছিস? স্যার এখানে আন্ডারস্কোর দিয়েছেন, ওটার ফাংশন কি? ওটা কি দিতেই হবে? আন্ডারস্কোরটা মানে আমি যদি আন্ডারস্কোরটা না দিই, আমি কি করবো, ব্ল্যাঙ্ক তো নেবে না ও। তাহলে কি হয়, প্রিন্ট ফ্যাক্টরস একেবারে গায়ে গায়ে লেখা থাকবে, যেটা দেখতে খারাপ লাগবে। একমাত্র Okay. আন্ডারস্কোরটাই ওরা নেয় স্পেশাল ক্যারেক্টার হিসেবে, যার জন্য আমাকে আন্ডারস্কোর দিতে হয়েছে। ওরা ইয়ে নেবে না, ড্যাশ নেবে না, কিচ্ছু নেবে না, কমা নেবে না, ব্ল্যাঙ্ক নেবে না, সেই জন্য ওটাকে নিয়ম হচ্ছে আন্ডারস্কোর দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে রান করাই। বলছি উইন্ডোজের নেমটা যে কোনো কিছু দিতে পারি তো? প্রোগ্রাম নেম সেটা তুই সেভ করবি যে নামে। হ্যাঁ, সেভে যে কোনো নামে করতে পারি না, আগে স্যার পাইথনের যে প্রোগ্রাম বেসিস করছি ওই নামে করতে হবে? না, ওটা আমার বোঝার সুবিধার জন্য আমি এটার নাম দিচ্ছি, আচ্ছা স্যার। আমি ফ্যাক্টর নাম দিয়েছি। আচ্ছা, এবার আমি 371 লিখছি, 371 নাম্বারটার ফ্যাক্টর হবে, দেখ 1753 আর 371, এই চারটে হচ্ছে ওর ফ্যাক্টর। স্যার এই প্রোগ্রামগুলো যে আমরা করলাম, এরপরে যে হ্যাঁ এখানে সেভ করব, সেভ করার পরে ওইটা তো সেভ হয়ে থাকলো, ওখান থেকে গিয়ে কি তারপরে আমরা আবার ওই ফাইলটা খুলে এই সেম কাজ করতে পারবো? হ্যাঁ, সেভ করা থাকলে ওটা ওপেন করবি, তখন ওপেন করলেই তুই পেয়ে যাবি। স্যার ইনপুটের জায়গায় 371 কেন দিলেন? আমি একটা নাম্বার তো আমাকে বের করতেই হবে, সেই নাম্বারটা কত হবে, আমি 371 দিলাম, তুই অন্য যে কোনো নাম্বার দিবি, যেটা আচ্ছা করতে স্যার। সেই নাম্বারটা দিবি। স্যার আমার আউটপুট আপনার মতন দেখাচ্ছে না কেন? এই রে, এক্স্যাক্টলি সব লিখেছি যা লিখেছি। তাহলে তো আসবেই, কোথাও একটা তো ভুল করছিস। না স্যার, একদম ডিট্টো যা লিখেছিলেন তাই লিখলাম, তাও আসছে না আউটপুটটা।
স্যার আমারও আসছে না, দেখাচ্ছে স্যার নেম এক্স ইজ নট ডিফাইন্ড। নেম এক্স ইজ নট ডিফাইন্ড। এইরকম ভাবে যদি করিস তাহলে নট ডিফাইন্ড কি আছে? প্রিন্ট ফ্যাক্টরস এর পর এক্সটা ব্র্যাকেটের মধ্যে লিখেছিস, কোলন দিয়েছিস। হ্যাঁ স্যার। এটা করলে তো হতেই হবে, ডিফাইন্ড তো আছে। আর ওদিকে নিচে প্রিন্ট ফ্যাক্টরস এর নিচে নাম কথাটা লিখেছিস? তা হ্যাঁ নাহলে স্যার। হ্যাঁ স্যার, সব এইটা লিখেছি। তাহলে আসবি বাবা, কারণ আমি তো চোখের সামনে করলাম। কোথাও না কোথাও ভুল থাকবেই, ও আমরা সবসময় জানি। একটা কোথাও তুই হয়তো কোলন মিস করেছিস, কিছু মিস করেছিস, যার জন্য হচ্ছে এটা। এটা স্ক্রিনশট নিয়ে নে, নিয়ে বাড়িতে পরে প্র্যাকটিস কর। বা না পারলে আমি না হয় এটার কোডটাকে আমি মেল করে দেবো, যদি না পারি আমাকে বললে আমি মেল করে দেবো। ঠিক আছে, আমি আর একটা প্রোগ্রাম করাচ্ছি আজকে, একটুখানি আবার একটু বস, আমি একটু করে দিচ্ছি। স্যার আসছে না স্যার। হ্যাঁ, স্যার আপনার ওই ফাইলটা আরেকবার ভেরিফাই করে দেখলাম, মানে মানে পাই টু পাই একদম লিখলাম, লিখে করলাম, সেই দেখাচ্ছে স্যার মানে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। এটা হতে না স্যার, পারে না, আসছে আমার তো কিন্তু। এলো, আমার তো না, চলে আসছে এলো। স্যার। তুই কোথাও একটা গন্ডগোল তো করছিস। না স্যার, কোথাও গন্ডগোল হচ্ছে না, কিন্তু তাও আউটপুট বেরোচ্ছেই না। না, স্যার আমার তো আমার কিন্তু বেরিয়েছে আউটপুট। ওই দেখ, ও তো বলছে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে পরে একটা ইয়ে করিস, আমি ওটা তোকে ওটা মেল করে পাঠিয়ে দেবো। একটু সময় লাগবে কিন্তু, কারণ এখন আমার অনেক কাজ আছে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আমার প্রোগ্রামটা পাঠিয়ে দেবো, তখন দেখিস।
আচ্ছা, একটা প্রোগ্রাম আমি ভাবছিলাম করবো, অনেক টাইম নষ্ট হচ্ছে, আমার একটু কাজ আছে রে আজকে। তো আজকে আমি এখানে বেরোচ্ছি, আমি পরের দিন আরো কিছু প্রোগ্রাম নিয়ে চলে আসবো। এগুলো প্র্যাকটিস কর, পরের দিন আরো শক্ত শক্ত প্রোগ্রাম আসবে। স্যার হুম স্যার হুম বল। স্যার হ্যাঁ বল। হ্যাঁ স্যার বলছি স্যার, আমাদের ভেক্টরে স্যার ওই পোলার কোঅর্ডিনেট গুলো না স্যার একটু মানে আমাদের তো হয়নি। বলছি স্যার, আমাদের যখন সেন্ট্রাল ফোর্স অফ মোশনের চ্যাপ্টারটা পড়ছি তখন স্যার বুঝতে পারছি না। একটু ঠিক আছে, স্যার আমি পরের করবো, ক্লাসে আপনি যদি কাইন্ডলি পড়িয়ে দেন পোলার কোঅর্ডিনেট গুলো তাহলে স্যার খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমি এই পাইথনের এটা শেষ হয়ে যাক, আমি তোদের ভিডিও পাঠিয়ে দেবো, ইউটিউব লিঙ্ক করে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। আমার জানা আছে তোর গ্রেডিয়েন্টের একটু আমার পড়ানো বাকি আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ ডাইমেনশন পার্ট বাকি আছে, একটু ওই তোর ইন্টিগ্রেশন বাকি আছে, আর ওদিকে আছে, এগুলো সব আমি একটা ভিডিও করব, ভিডিও করে পাঠিয়ে দেবো। আর স্যার কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটটা কি করতে হবে? হ্যাঁ ওটাই তো বললাম, ওইটাই তো প্লেন পোলারে বলছি। হ্যাঁ 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 ওটাই বলছি। ওটা পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে স্যার। তোর তো পরীক্ষা তো 20 তারিখের দিকে, হ্যাঁ এই স্যার। পরীক্ষাটা 8 তারিখের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তো আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার।